মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট আতঙ্কে পেট্রোল পাম্পগুলোতে তেল কিনতে ক্রেতাদের অস্বাভাবিক ভিড় দেখা গেছে। অনেকেই আগেভাগেই মজুত করে ফেলতে ট্যাঙ্ক পূর্ণ করে তেল নিচ্ছেন। এতে করে তেল ডিপোগুলোতেও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। বিশেষ করে অনেক পেট্রোল পাম্পে সারা রাত গাড়ির লম্বা লাইন দেখা যাচ্ছে। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে, স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি জ্বালানি কিনছে মানুষ। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে তেল নিয়ে মানুষের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা কাজ করছে। অনেকেই জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়া, হরমুজ প্রণালী বন্ধের খবর শেয়ার দিচ্ছেন। এতে করে যানবাহন ব্যবহারকারীদের মধ্যে এই আতঙ্ক ছড়াচ্ছে। তেলের সংকট হলে তো সমস্যা আছেই, কিন্তু ওনারা বলতেছে যে না, তেল আছে, পর্যায়ক্রমে আছে। পৃথিবী চলছে জঙ্গল আইন দ্বারা। প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে গেছে ভেনেজুয়েলার তেল সমৃদ্ধ দেশ। তারপরে ইরানের প্রেসিডেন্ট আল খোমেনিকে হত্যা করা হয়েছে। পৃথিবী আজকে অনিয়ন্ত্রিত অবস্থায় চলে গেছে, এমনকি তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। সেই প্রভাবের কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। আজকে একটু বেশি নিতেছে, আগে পরে যারা 200, 400, 500 নিত এরা এখন টাকি ভরে নেয়। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহামিনুল খান অপু। অপু, বেলা বাড়ার সাথে সাথে এখন কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন পাম্পে, এবং বিপিসি থেকে কোনো নির্দেশনা রয়েছে কিনা জানাবেন। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছে রাজধানীর বিজয় সরণির একটি পাম্পে। এখানে কিন্তু আমরা প্রায় 2 ঘন্টা ধরে অবস্থান করেছি, অর্থাৎ রাজধানীর অধিকাংশ পাম্পগুলোতে কিন্তু আমরা গিয়েছিলাম। তো এই পাম্পটিতে আসার পরে যেটি দেখতে পেয়েছি যে দীর্ঘ গাড়ির যে সারি সেটি কিন্তু রয়েছে, অর্থাৎ এখানে সবচেয়ে বেশি রয়েছে মোটরসাইকেলের সারি, তারপর প্রাইভেট কার রয়েছে। অর্থাৎ এই পাম্পটিতে শুধুমাত্র কিন্তু তেল বিক্রি হচ্ছে। আমরা এখানে পাম্পের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের এখানে কোনো তেল সংকট নেই, অর্থাৎ তারা এখানে গ্রাহকদের চাহিদা মতো তারা এখানে তেল দিতে পাচ্ছেন। কোনো নির্দিষ্ট তারা কিন্তু অর্থ বেঁধে দিচ্ছেন না, অর্থাৎ যে যতটুকু তেল চাচ্ছেন তাকে কিন্তু সেভাবেই দেওয়া হচ্ছে। তবে এখানে যারা ক্রেতা রয়েছেন অধিকাংশ, অর্থাৎ কয়েক শতাধিক কিন্তু মোটরসাইকেল আর যাদের রয়েছে তারা কিন্তু এখানে তেলের অপেক্ষায় রয়েছেন। তাদের সাথেও আমরা কথা বলেছি। তাদের অনেকে যেটি বলছেন, রাজধানীর বেশ কয়েকটি পাম্পে তারা গিয়েছেন, সেখানে তেল না পেয়ে তারা কিন্তু আজকে এখানে এসেছেন, সেই অভিযোগটি তারা করছেন। পাশাপাশি তারা আরও অভিযোগ করে যেটি বলছেন যে কিছু কিছু পাম্পে থেকে তেল নিয়ে খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে। এটি কিন্তু তাদের জন্য উদ্বেগের। তারা যেটি বলছেন যে সরকারের কঠোর নজরদারির বিষয়টি তারা বলছেন যে সরকার যেন এই বিষয়টি মনিটরিং করে। তবে রাজধানীর কয়েকটি পাম্পে কিন্তু মজুত না থাকায় তেল কিন্তু বিক্রি হচ্ছে না। তবে আমরা যে এই বিজয় সরণির পাম্পটিতে রয়েছি এখানে কিন্তু বিক্রি হচ্ছে। তবে দীর্ঘ সারি থাকার কারণে, অর্থাৎ একটি বাইকারের কিন্তু প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে এখানে অপেক্ষমান তারা রয়েছেন এবং তারা সময় লাগলেও তারা নিচ্ছেন। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলবো যে কত সময় ধরে আপনি অপেক্ষা করছেন এবং অন্য কোনো জায়গায় গিয়েছিলেন কিনা। হ্যাঁ, আমি 3টা পাম্পে ট্রাই করছি, বাট তারা তেল দেয় না। আর এখানে আসছে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল মেবি। বলছিলেন এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন যে এই বিজয় সরণির মূল সড়কটি থেকে একদম প্রধানমন্ত্রীর যে কার্যালয় রয়েছে সেই সড়ক দিকে কিন্তু দীর্ঘ সারি রয়েছে। তবে এই পাম্প কর্তৃপক্ষ যাদের সাথে কথা হয়েছে তারা যেটি বলছেন যে তাদের এখানে কোনো ধরনের তেল সংকট নেই। তবে সরকার থেকেও যেটি বলা হয়েছে, বিপিসি থেকে যেমনটি বলছিলেন আপনি, যে জনগণকে এবং বাইকার এবং যারা গাড়ির যারা মালিক রয়েছেন তাদেরকে কিন্তু মিতব্যয়ী হতে বলা হয়েছে এবং 10% তারা কিন্তু কমিয়ে দিয়েছেন, অর্থাৎ সরবরাহ। তবে দেশে কোনো ধরনের তেল সংকট রয়েছে এমনটা কিন্তু তারা বলেননি। মোহামিনুল খান অপু, আপনি আছেন, সেখানে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, বিজয় সরণি পাম্প থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহামিনুল খান অপু। সারা দেশে জ্বালানি তেলের সংকটের আশঙ্কায় ভিড় বেড়েছে পেট্রোল পাম্পগুলোতে। ঘন্টার পর ঘন্টার দাঁড়িয়ে থেকে জ্বালানি নিচ্ছেন গ্রাহকরা। এই মুহূর্তে কুমিল্লার খবর জানবো আমরা। যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, আপনি কোন পাম্পে এখন আছেন এবং সেখানে ভিড় কেমন দেখতে পাচ্ছেন, সার্বিক অবস্থা জানাবেন।
আচ্ছা, আমি আছি নগরের নুরুল হুদা পেট্রোল পাম্প। সেখানে নগরের প্রাণকেন্দ্র যে পেট্রোল পাম্পটি, সেটি নুরুল হুদা পেট্রোল পাম্প। তবে সকাল ভোরবেলা থেকে শুরু করে প্রচন্ড ভিড় ছিল, মোটরসাইকেল এবং ব্যক্তি মালিকানা প্রাইভেট কারের ভিড় ছিল, কিন্তু এখন বেলা বাড়ার সাথে সাথে কিছুটা কমে এসছে। তা সবাই কিন্তু বলছেন তেল সংকট হবে, এই জন্য তারা তেল নিয়ে যাচ্ছেন। তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ কিন্তু বারবার বলছেন যে তেলের কোনো সংকট নেই। সেই কথাটি কিন্তু জানান দিচ্ছেন। তবে যারা নিচ্ছেন তারা কিন্তু 500 টাকা মোটরসাইকেল, 500 টাকা, এবং সেই সাথে প্রতিটি গাড়ি কিন্তু নিচ্ছেন 1,000 টাকা। তা আমি যদি যাত্রীর সাথে কথা বলি, এই যে তেলের সংকট আছে কিনা, কি মনে? মনে হয় না তেলের সংকট আছে, তারপরও একটা কৃত্রিম সংকটের একটা সম্ভাবনা আছে। দেখি সরকার কি কয়। আসলে যাত্রীরা বলছেন, ক্রেতারা, যে কৃত্রিম সংকট, সেই প্রশ্নটি তাদের মনে জাগছে। কিন্তু দেখা যাচ্ছে পেট্রোল পাম্পগুলোতে আলাদা করে প্লাস্টিকের বোতল, তারপরে জগ, তারপরে বালতি, সেই সাথে একই পরিবহন একের অধিক দুইবার নেওয়া, সেই বিষয়টিও কিন্তু পেট্রোল পাম্পগুলোতে লক্ষ্য করা গেছে। তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ প্রতিটি গাড়িতে 1,000 টাকা এবং এবং সেই সাথে এনামুল, আপনি খবর রাখতে থাকুন। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, যা সারা দেশে জ্বালানি তেলের সংকটের আশঙ্কায় পাম্পগুলোতে বাড়ছে ভিড়, সেই খবর জানছিলাম আমাদের সহকর্মী এনামুল হকের কাছ থেকে। 4 বছর বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে হবিগঞ্জের শাহজি বাজার 330 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ইউনিট। 110 মেগাওয়াট ক্ষমতার এই ইউনিট থেকে এখন জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে বিদ্যুৎ। এতে বছরে প্রায় 3,000 কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শাকিল চৌধুরীর তথ্য ছবিতে প্রতিবেদন। 2022 সালের 29 মে আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যায় হবিগঞ্জের শাহজি বাজার 330 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এতে জাতীয় গ্রিডে কমে যায় বিদ্যুৎ সরবরাহ। কেন্দ্রটি সচল করতে ওই বছরের অক্টোবরে মন্ত্রণালয়ে প্রায় 50 কোটি টাকার প্রস্তাব পাঠায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কয়েক দফা যাচাই বাছাই করলেও প্রস্তাবের কোনো উত্তর দেয়নি মন্ত্রণালয়। এতে বিকল্প উৎস থেকে বেশি দামে বিদ্যুৎ কিনতে 4 বছরে খরচ হয়েছে প্রায় 20,000 কোটি টাকা। তা তো ব্যাখ্যা দেয় না যে আমরা এটা অনুমোদন দিব না। ব্যাখ্যা দিয়ে বলতো যে আমরা অনুমোদন দিব না। পিডিবি তার এখন যে পথে হাঁটছে, যে টেন্ডার করে পিডিবি নিজেই অনুমোদন করা ফেলবে। পরে 2023 সালে নিজ উদ্যোগে দরপত্র আহ্বান করে পিডিবি। আয়কর ও সিডিভ্যাট সহ প্রায় 54 কোটি টাকায় কাজটি পায় দেশীয় প্রতিষ্ঠান রিভারি পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। 2025 সালে শেষ হওয়ার কথা থাকলেও এই বছরের 27 ফেব্রুয়ারি ওই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে পিডিবি। যেহেতু এই এলাকায় গ্যাস আছে, আমরা জাতিকে 165 মেগাওয়াটের বিদ্যুৎ সরবরাহ দিতে, লোডশেড বা উৎপাদনে, সরাসরি উৎপাদনে, ইন্ডাস্ট্রিয়াল উৎপাদনে সহায়তা করতে পারবো। আর আর্থিক যেটা সাশ্রয়, যেটা সরকারের, এই প্ল্যান্টের উৎপাদন খরচ 5 টাকা ইউনিট পড়ে। একই সাথে ক্ষতিগ্রস্ত 110 মেগাওয়াটের আরেকটি ইউনিট মেরামতে চাইনিজ প্রতিষ্ঠান সেপকো 3 এর সাথে 91 কোটি টাকার চুক্তি করেছে পিডিবি। সংশ্লিষ্টদের প্রত্যাশা এই বছরেই শেষ হবে মেরামত কাজ। এতে পূর্ণ সক্ষমতায় ফিরবে 330 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি। আমরা এই বছরের মধ্যে জিটিকিউ চালু করে পুরো কম্বাইন্ড সাইকেল 330 মেগাওয়াট উৎপাদনে যাব বলে আশা করতেছি। কেন্দ্রটি পুরোপুরি চালু হলে কমবে আমদানি নির্ভরতা। এতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। বনশ্রী হালদার, 71। আগামী 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর অংশ হিসেবে নির্বাচিত দলীয় সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রীদের নিয়ে রাজধানীর গুলশান কার্যালয়ে 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। দলটির গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। আরও তথ্য জানতে তার সাথে যুক্ত হচ্ছে। হোসেন, প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে কার্যালয়ে এখন পর্যন্ত কারা কারা এসেছেন এবং আজকের দিনের কি কি কর্মসূচি রয়েছে জানাবেন।
তিশা, আপনি জানেন যে আগামী 12ই মার্চ সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। সেই উপলক্ষে কিন্তু 2 দিনের কর্মসূচি কর্মশালা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। আপনি জানেন যে অধিকাংশ সংসদ সদস্য 297 সংসদ সদস্যদের মধ্যে প্রায় 2/3 সংসদ সদস্যই কিন্তু একেবারে প্রথমবারের মতো নির্বাচিত। সেই জায়গা থেকে তাদের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে এবং বিএনপির 209 জনের মধ্যে 132 জন কিন্তু একেবারে নতুন। সেই জায়গা থেকে বিএনপি 2 দিনের কর্মসূচির আয়োজন করেছে এবং 10:30টায় আমরা দেখেছি 10:30টার একটু আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এসেছেন এবং 10:30টায় তিনি প্রথম দিনের যে কর্মশালা সেটির উদ্বোধন করেছেন। এবং এর আগে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু তারা কিন্তু এসেছেন। এবং এই কর্মশালা কিন্তু 2টি সেশনে হচ্ছে আজকে এবং 10:30টা থেকে 12:30 পর্যন্ত যে সেশনটি রয়েছে সেখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টারা থাকবেন এবং পরবর্তী যে সেশনটি সেটি 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। সেখানে রংপুর, রাজশাহী, ঢাকা এবং ফরিদপুর বিভাগের বেশ সংসদ সদস্যরা কিন্তু প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেবেন। এবং এই যে প্রশিক্ষণ কর্মশালা এখানে কিন্তু অভিজ্ঞ যে পার্লামেন্টারিয়ানরা রয়েছেন, সাবেক মন্ত্রী এবং অভিজ্ঞ আমলা, তাদেরকে নিয়েই কিন্তু এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এবং আগামীকাল কিন্তু আবারও 2টি সেশন শুরু হবে সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত। সেখানে ঢাকা, ফরিদপুর সহ যে ঢাকা বিভাগ বেশ কিছু সংসদ সদস্য থাকবে এবং পরবর্তী সেশনে সেখানে চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেট বিভাগের সংসদ সদস্যরা কিন্তু যোগ দেবেন। এবং এরই মধ্য দিয়ে কিন্তু সংসদের যে মোহাম্মদ হোসেন আপনি আছেন সেখানে, আপনি থাকুন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবার আপনার সাথে যুক্ত হই, এ বিষয়ে দর্শকদের আরো তথ্য জানাতে পারবো। সিলেটের বিভিন্ন বাজারে গত 2 দিনে বেড়েছে সবজি, মাছ ও মাংসের দাম। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। সেখান থেকে বিস্তারিত জানাতে সহকর্মী সাকিব আহমেদ মিঠু যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মিঠু, সেখানকার বাজার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং এই বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ তিশা। সিলেটে 2টি ভিন্ন পরিস্থিতি, একটি হচ্ছে খুচরা বাজারে আর একটি হচ্ছে পাইকারি বাজারে। পাইকারি বাজারে যেখানে যেটা বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে, সেটি কিন্তু খুচরা বাজারে এসে 40 থেকে 50 টাকা হয়ে যাচ্ছে। এবং এটা নিয়ে কিন্তু ক্রেতাদের মধ্যে এক ধরনের হতাশা আছে। সবচেয়ে বেশি যেমন দাম বেড়েছে মাংসের বাজারে, মুরগির মাংসে, যেটা হচ্ছে গত সপ্তাহে ব্রয়লার মুরগি 170 টাকা কেজি বিক্রি হলেও আজকে বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা। এবং তাদের একটি অজুহাত হচ্ছে যে বৃষ্টি না হওয়ার কারণে মুরগির আমদানি কম হচ্ছে, যার ফলে অনেক মুরগিও মারা যাচ্ছে, যার কারণে যে চাহিদা বাজারে আছে সেই চাহিদা মেটানো যাচ্ছে না বলে মুরগির দাম বাড়ছে। এবং গরুর মাংসের কেজি হচ্ছে 750 টাকা এবং খাসির মাংস 1100 টাকা। আর সোনালী মুরগি প্রতি পিস বিক্রি হচ্ছে 220 টাকা এবং লাল মুরগি সেটি প্রতি পিস 600 টাকা বিক্রি হচ্ছে। তবে যেটা বড় বিষয় সেটি হচ্ছে গিয়ে পাইকারি বাজারে যে সবজির দাম 10 টাকা 20 টাকা বিক্রি হচ্ছে, সেটা কিন্তু খুচরা বাজারে এসে অনেকটা দাম বেড়ে যাচ্ছে। সেটা নিয়ে কিন্তু প্রচুর হতাশা আছে ক্রেতাদের মধ্যে। আপনাকে জানিয়ে রাখি যে টমেটো যে বাজারে বিক্রি হচ্ছে মাত্র 20 টাকা পাইকারি বাজারে, সেটি কিন্তু খুচরা বাজারে এসে 40 টাকা হয়ে যাচ্ছে। ফুলকপি 20 টাকা, পাতাকপি 20 টাকা, এরকম কিন্তু পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে এসে 40 টাকা, 20 টাকা, 30-35 টাকা কিন্তু। মিঠু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, সিলেট থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাকিব আহমেদ মিঠু। রাজধানীর টঙ্গীর কামারপাড়ার এলাকার একটি বাড়ির 2য় তলায় আগুনে নারী, শিশু সহ একই পরিবারের 10 জন দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোর রাতে এই ঘটনা ঘটে। গ্যাসের লাইনের ছিদ্র থেকে বের হওয়া গ্যাস বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে যায় বলে জানায় ফায়ার সার্ভিস ও পুলিশ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট পৌঁছলে জানতে পারে প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেছেন। দগ্ধ ব্যক্তিদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটে একটি ব্রিফিং হচ্ছে, আমরা সেখানে সরাসরি যুক্ত হচ্ছে। বাকিদের অবস্থা কত শতাংশ? আচ্ছা, বাকিদের 100% বললাম সর্বোচ্চ, এরপরে আপনার 12% পর্যন্ত, মাঝখানে 45%, 32%, 24%, এভাবে বিভিন্ন পার্সেন্টেজের আছে। তবে সবার সবচেয়ে বড় কথা যেটা কনফাইন্ড স্পেসে ইনজুরি হয়েছে বলে আমরা ধারণা করতেছি, যে কারণে সবারই শ্বাসনালী পড়া আছে, এটা একটা বড় রিস্ক ফ্যাক্টর। আমরা সবাইকে কি আশঙ্কাজনক বলতে পারি? হ্যাঁ, সবাই আশঙ্কাজনক অবশ্যই, কারণ যেহেতু শ্বাসনালীতে পড়া আছে। তবে 7 জন এই আশঙ্কাজনকদের মধ্যে বেশি ক্রিটিক্যাল। 2 জন শিশু আছেন, তাদের অবস্থা হচ্ছে যে প্রাথমিক ধারণায়, আমরা প্রাথমিক পর্যালোচনায় যেটা দেখতেছি যে তাদের বার্নটাও হচ্ছে যে মেজর বার্ন, এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা এসডিইউতে স্থানান্তরের পরিকল্পনা করেছি। যেহেতু তাদেরও শ্বাসনালীতে পড়ার সম্ভাবনা আছে, তাদের বার্নটাও ক্রিটিক্যাল। আমি সহকারী রেজিস্ট্রার, আমার নাম ডাক্তার সোমেন সেনগুপ্ত। সোমেন সেনগুপ্ত। জি, ওনার কথা বলেছি। দর্শক, দগ্ধদের শারীরিক অবস্থা নিয়ে সহকারী রেজিস্ট্রার ব্রিফ করছিলেন, আমরা সেখানে সরাসরি যুক্ত ছিলাম। ঈদ উল ফিতর উপলক্ষে বাসের টিকিট বিক্রিও চলছে প্রতিদিন। আগাম টিকিট বিক্রির আরও খবর নিয়ে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, বাস কাউন্টারগুলোতে ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ তৃষা। চতুর্থ দিনের মতো কিন্তু আজকে বাস কাউন্টারগুলোতে যাত্রীরা আসছেন তাদের কাঙ্ক্ষিত দিনের টিকিট কাটতে, এবং আমরা সকাল থেকে আছি এবং দেখতে পাচ্ছি যে সকাল থেকে বিভিন্ন যাত্রীরা আসছেন এবং টিকিট কাটছেন। তবে আজকে কিন্তু প্রথম 3 দিনের তুলনায় অনেকাংশেই যাত্রীরা কম। আমরা গতকালকেও কম দেখেছি, সে বিবেচনা আজকে আরো কিছু যাত্রী কম দেখতে পাচ্ছি। তবে এখানকার যারা বাস কর্তৃপক্ষ বলছে, তারা বলছে যেহেতু জুমার দিন আজকে, জুমার নামাজের পর আরো কিছুটা বাড়তে পারে। এবং আপনি অভিযোগের কথা বলছিলেন যে আজকে অভিযোগের বিষয়টি, গত 2 দিন যেমন অভিযোগ ছিল তারা অনলাইনে টিকিট সংকট সহ তাদের নির্ধারিত 18-19 তারিখে টিকিট পাচ্ছে না, এমন অভিযোগ ছিল, এবং একই সাথে বলছে বাড়তি দামেরও অভিযোগ ছিল। আজকে আরেকটা অন্য একটা অভিযোগ যুক্ত হয়েছে। তারা বলছে যে মধ্যপ্রাচ্যে যেহেতু যুদ্ধ চলমান আছে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশও তেলের এক ধরনের সংকট রয়েছে। তো তারা যখন বিভিন্ন তেলের পাম্পগুলোতে যাচ্ছে, তারা কিন্তু 30 থেকে 40% তেল কম পাচ্ছে। সেই বিবেচনায় আসলে তারা আসলে অনেক কাউন্টারই আজকে আসলে তাদের অগ্রিম যে আগাম যে টিকিট রয়েছে, সরকার নির্ধারিত 13 থেকে 19 মার্চের যে টিকিট, সে টিকিট বিক্রি কিন্তু বন্ধ রেখেছে। এবং এখানকার যারা বাস কর্তৃপক্ষ আছে, তারা বলছে যে যেহেতু তেলের সংকট আছে এবং তারা জানে না যে আগামী 3-4 দিন পরে আদৌ আসলে তারা তেল পাবে কিনা, সেই সংখ্যা নিয়ে আসলে তারা আসলে অগ্রিম টিকিট বিক্রি করতে পারছে না। তবে এখানকার যারা যাত্রী আছে, তাদের কাছে কিন্তু এক ধরনের অভিযোগ আছে যে কৃত্রিম সংকট তৈরি করে হয়তোবা আগামী ঈদের কয়েকদিন আগে হয়তোবা টিকিটের মূল্য বাড়ানোর জন্যই হয়তোবা এই কারসাজি করা হচ্ছে। এই ছিল গাবতলী বাস স্ট্যান্ড থেকে আমার কাছে সর্বশেষ। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাস টিকিটের খবর নিয়ে আমাদের সহকর্মী যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শুক্রবার এই ছুটির দিনে অমর একুশে বইমেলায় শিশু প্রহর আজ সকাল 11টা থেকে এই শিশু প্রহরে বই হাতে আনন্দে মেতে উঠেছে শিশুরা। এর সাথে চলবে চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা ও পাপেট শোর মতো অনুষ্ঠান। বইমেলায় আছেন সহকর্মী সুমনা সুমি, তার সাথে যুক্ত হচ্ছে। সুমি, কেমন দেখছেন অমর একুশে বইমেলার দ্বিতীয় সপ্তাহের শিশু প্রহর এবং রোজার মধ্যে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণ কেমন রয়েছে? এখানে আমাদের শিশুদের চমৎকার ভিড় এবং জমে উঠেছে একেবারে শিশু প্রহর। শিশুরা ভীষণভাবে উপভোগ করছে তাদের প্রিয় চরিত্রগুলোকে, তাদের সাথে হাত মেলাচ্ছে। এর আগে তাদের গল্প বলা ছিল এবং অঙ্ক শেখানো, যেটা নাম্বার শেখানো, তাও কিন্তু পাপেটের মাধ্যমে শেখানো হয়েছে। আর 12:15-তে তাদের আবার গল্প বলা শুরু হবে। এছাড়াও কিন্তু ওই পাশের কর্নারে পাপেট শো হচ্ছে, যে পাপেট শো কিন্তু উপভোগ করছে আমাদের শিশুরা। পাপেট শেখানোর ব্যাপারটাও কিন্তু এখানে রয়েছে। এই যে শিশুদের যুথবদ্ধতা এবং শিশুদের সম্মিলিত আনন্দ, তা কিন্তু বইমেলাকে আরো বেশি গুণে সমৃদ্ধ করেছে। আর দেখতে পাচ্ছেন যে
প্রিয় চরিত্রগুলোর বলা কথা কণ্ঠ তাদেরকে কি ভীষণভাবে উদ্বেলিত করেছে। একটু যদি আমরা শিশুদের সাথে কথা বলি, ইরশাদ, কেমন লাগছে আজকের এই শিশু প্রহর? অনেক ভালো লাগছে। কি কি শেখা হলো? একসাথে থাকবো, বড়দের শ্রদ্ধা করব এবং অনেকগুলো বন্ধু বানাবো। ঠিক তাই, পরম্পরার শিক্ষা দিয়েছে আমাদের আজকের কাকতাড়ুয়ার পাপেট শো। কি শিখেছো? আচ্ছা, তারা লজ্জাও পায়, আপনি বলবেন? বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা কিন্তু ইউনিফর্মে এসেছে এবং সেখানে প্রাথমিক শিক্ষার্থীরাও এসেছে শিক্ষালয়ে। কেমন লাগছে? অনেক ভালো লাগছে, এদিকে আসে আমরা মানে অনেক কিছু জানতে পারলাম। কোন স্কুল থেকে? পাঠশালা বাঁশবাড়ি। আর তারা পাঠশালা প্রাথমিক বিদ্যালয় থেকে। সুমনা, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকবেন সেখানে। দর্শক, বইমেলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুমনা সুমি।